কম বেশি প্রতিদিনই ছাড়ে। ইরান জানে এগুলো হয়তো বা ক্ষতি করলে এটা বোনাস, না ক্ষতি করতে পারলে ভ্যালুলেস। তো যখন এই মিসাইলগুলো ইরান মারে, তখন এই ইন্টারসেপশনের পজিশনে এসে বা এই ব্যাটারিগুলো 3টা 4টা 5টা 10টা পর্যন্ত মিসাইল ছোড়ে। আজকের লেটেস্ট একটা খবর দেখলাম একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে, যে ইরানের একটা খাইবার শেখান মিসাইলকে টার্গেট করতে 10টা মিসাইল মেরেছে ইসরায়েল, 10টা। এই 10টাকে ফাঁকি দিয়ে সেটা হিট করেছে দখলদার দেশের ভেতরে। কল্পনা করতে পারেন যে ইরান কি খেলাগুলো দেখাচ্ছে? ট্রাম্পের কপালে ভাঁজ পড়ে গেছে যে ইরানের মিসাইল জগতে বা ইরান মিসাইল নিয়ে আসলে কি গবেষণা করে কি দেখাচ্ছে বিশ্বকে। এখন বলা হচ্ছে এই মিসাইলগুলো শুধু তৃতীয় প্রজন্ম বলছে, এখনো পঞ্চম ষষ্ঠ প্রজন্ম ইরান ওপেন করে নাই। ইরান বুঝতেছে এই যুদ্ধটা আরো লং টাইম হবে, শত্রু আরো ব্যাপক আক্রমণ করবে। সেই ক্ষেত্রে শত্রুর পজিশন পরিবর্তনের জন্য বা শত্রুকে বড় রকম ধাক্কা দেবার জন্য ইরান পরবর্তী আরো ভয়ঙ্কর মিসাইলগুলোকে ওপেন করবে। এবং আজকে আইআরজিসি বা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা ইরানের যিনি আলী লারিজাদেন, যিনি কথা বলেছেন যে আমাদের এখনো সারপ্রাইজ অপেক্ষা করছে শত্রুর জন্য। মিডল ইস্ট আইড একটা খবরে দেখলাম যে মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের যিনি ক্রাউন প্রিন্স বা প্রধানমন্ত্রী এই মুহূর্তে, তিনি আরবের একটা বৈঠকে সবাইকে বলেছেন যে ইরানকে খেপানো যাবে না। এখানে আমার একটু নিজস্ব বিশ্লেষণ তুলে ধরি মিডল ইস্ট আইয়ের সাথে, আপনাদের সাথে মিলে কিনা দেখবেন। বলা হচ্ছে সৌদির ক্রাউন প্রিন্স এইটুকু বুঝতে পেরেছেন যে ইরানকে এখন খেপালে আরবের আর পিঠের চামড়া থাকবে না। বলা হচ্ছে সৌদির ক্রাউন প্রিন্স পূর্বের জায়গা থেকে তার অবস্থান পরিবর্তন করেছেন বিগত সময়টি, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের ম্যাপ প্রদর্শন করেছেন, তখন থেকে গোপনে ইরানের সাথে মোহাম্মদ বিন সালমানের একটা সখ্যতা তৈরি হয়। এটা আমরাও বলেছিলাম, কিন্তু বিট্রাইটা করে আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ। এবং দেখবেন যে সর্বাধিক আক্রমণ হচ্ছে কিন্তু দুবাইতে, মানে আরব আমিরাতে এবং বাহরাইনে। সৌদি আরবে কিন্তু মার্কিন স্থাপনাকে টার্গেট করছে, কিন্তু বেসামরিক জায়গাগুলোতে ইরান অ্যাটাক করছে না। এক, আর আরামকোতে, মানে সৌদির যে সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকো, সেখানে যে আক্রমণটা করেছে, ইরান এটা দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে এটা মোসাদকে দিয়ে করানো হয়েছে। এবং কিছু আউটলেট বলছে আরব রাষ্ট্রের মধ্যে বড় রকম প্রাইভেট পজিশনে, মানে পাবলিক, যেখানে মানে আরবের জনগণ যেখানে থাকে আবাসন বা তাদের নিজস্ব আরবিয়ানদের যে স্থানগুলো, সেখানে বড় কোনো ম্যাচাকার করতে পারে মোসাদ, করে এটার দায় পুরো ইরানকে চাপিয়ে দিয়ে আরবকে খেপিয়ে তুলতে চায় ইরানের বিরুদ্ধে। তো এখানে ইরানও সতর্ক আছে, এবং ইরান কোন কোন আক্রমণ করছে কোনটা করছে না সেটা সঙ্গে সঙ্গে তারা প্রকাশ করছে। এখন আমরা সৌদি আরবে বড় ধ্বংস হলেই খুশি হই, এটা যেন না হয় আমাদের মধ্যে। কারণ আপনারা দেখেছেন যে কুয়েতে 3টি মার্কিন F-15 যুদ্ধ বিমান ধ্বংসের পর পাইলটকে কিভাবে উত্তম মাধ্যম দিয়েছিল কাতারিরা। তার মানে ওরা আমাদের মতো, আমাদের সরকার হয়তো আমেরিকার বিরুদ্ধে ভয় কিছু বলতে পারে না, কারণ আমেরিকাই তো সরকার বসায় ওঠায় নামায়, তাই তো? আমাদের সরকাররা বিরোধী দলে থাকলে অনেক বড় কথা বলেন, একদম সব ভারত আমেরিকার বিরুদ্ধে, নয় দিল্লি, নয় পিন্ডি, নয় এই নয় সেই ক্ষমতায় বসেই তার আগে দিল্লিকে সালাম করতে যায়, দিল্লির ইচ্ছা মতো চলে। এটাই আমাদের দেশের এই পরিবারতান্ত্রিক দলগুলো যারা পেছন থেকে ক্ষমতায় বসতে চায়। আমি জানি না আগামীতে কি হবে। তো এখন বিষয়টা তৈরি হলো যে সৌদি আরব আর তার মিত্র আরব দেশগুলোকে বলছে যে কোনোভাবেই ইরানের বিরুদ্ধে আমাদের কিছু করা যাবে না, ওদেরকে উস্কে দেওয়া যাবে না। কেন যেন মনে হচ্ছে ইরান আরবের কিছু দেশের সাথে যোগ সাজস করে হিটগুলো করছে। কিরকম? কয়েকটা বিষয় খেয়াল করেন। মার্কিন সেনারা, মার্কিন গোয়েন্দারা, মোসাদ এজেন্টরা, মানে ইসরায়েলের সেনারা, ইসরায়েলের ব্যবসায়ীরা কখন কোথায় অবস্থান করছে, ইরান এত নিখুঁত তথ্য পাচ্ছে কোথায়? ইরানের ইন্টেলিজেন্স তো এত স্ট্রং না, তাই তো? মার্কিন সেনারা ঘাঁটি থেকে চলে গেছে একটা হোটেলে, কে কোন ফ্লোরে আছে এটা তো ইরান এত নিখুঁতভাবে জানার কথা না, তারা এখন যুদ্ধের মধ্যে আছে।
ইরানের ইন্টেলিজেন্স তো মোসাদ বা সিআইএর মতো না। ঠিক সেই হোটেলগুলোতে গিয়ে ইরানের মিসাইলগুলো হিট করছে। তারা কোন রিসোর্টে গেছে, কোন ক্লাবে গেছে, সেই ক্লাবগুলোতে গিয়ে হিট করছে, কোন ভবনে আশ্রয় নিচ্ছে সেখানে হিট করছে। তো বলা হচ্ছে যে এখানে এই আজকের যুদ্ধের কত তৃতীয় না চতুর্থ দিন, আরব এখন পর্যন্ত রিটালিয়েট করেনি ইরানের বিরুদ্ধে, প্রতিবাদ করছে, কিন্তু তারা কোনো আক্রমণ চালায়নি ইরানের ভেতরে পাল্টা, কারণ তাদেরও সামরিক বাহিনী আছে, তাদেরও আমেরিকা থেকে কেনা অজস্র অস্ত্র আছে। এখানে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, এটা আমার নিজস্ব ধারণা, কারণ মিডল ইস্ট বলছে যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাকি মুসলিম দেশগুলোকে বলছে ইরানকে খেপানো যাবে না, কারণ তারা বুঝে গেছে যে আমেরিকা ইসরায়েলকে বাঁচাতেই ব্যস্ত আর নিজেকে বাঁচাতেই ব্যস্ত। তারা এই যে পেট্রো ডলার দিয়ে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারগুলো নিয়েছে আরব দেশগুলো থেকে, বিনিময় তারা আরবকে কোনো রক্ষায় কাজ করে না, বরং তাদের প্রতিরক্ষা সিস্টেম বা এন্টি মিসাইলগুলো নিয়ে ইসরায়েলকে দিচ্ছে। এখন আমেরিকা এখন বলেন, সৌদি আরব বলেন, সৌদি আরবের ভেতরে মার্কিন দূতাবাসে পর্যন্ত ইরান হিট করেছে। তার মানে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। মার্কিনীদের যে গর্ব আকাশ প্রতিরক্ষা নিয়ে, এই সিস্টেম এক প্রকার অকেজ হয়ে গেছে। ইরান এখন যেভাবে আক্রমণ করছে, আবার দেখেন ইসরায়েল আমেরিকা যখন ইরানে অ্যাটাক করছে তখনও সিস্টেম লস হচ্ছে, অর্থাৎ টেকনোলজির খেলাটা এখন খুবই স্ট্রংলি চলছে। ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এখন কোন লেভেলে পৌঁছে গেছে কল্পনা করা যাচ্ছে না। আমেরিকা যাদেরকে নিয়ে গর্ব করছে যে আমার দেশে একটা পাখি ঢুকতে পারবে না, সেখানে ইরানের ড্রোন ঢুকে হিট করে চলে আসতেছে। তার মানে ইসরায়েলকে এখন ব্যতিব্যস্ত করছে বা ইসরায়েলের ব্যাটারি খালি করছে, তাদের প্রতিরক্ষার সকল মিসাইল এন্ট্রি মিসাইলগুলোকে ইন্টারসেপ্টের সকল ব্যবস্থাকে আগে শেষ করতে চাচ্ছে ইরান, তারপর ইরান মূল খেলা শুরু করবে। শুধু প্রেসিডেন্ট নেতানিয়াহুর বাড়ি নয়, গোয়েন্দা প্রধানের বাড়ি, মোসাদ হেডকোয়ার্টার, বিমান বাহিনীর প্রধান, তাদের রসদ যেখানে ইসরায়েলের রসদ রাখা হয়, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টার্গেট করে করে ইরান হিট করছে। ইরানকে এত রিয়েল টাইম ইন্টেলিজেন্স দিচ্ছে কারা? ইরানকে এত সোর্স দিচ্ছে কারা যে কোথায় কে আছে? আজকেও ইরানের একজন হাই অফিসিয়াল বলছে, মিস্টার নেতানিয়াহু তুমি কোথায় আছো, কোথা থেকে যুদ্ধ নেতৃত্ব দিচ্ছে আমরা জানি, ওয়েট করো, আমাদের মিসাইল আসছে। তার মানে হলো যে নেপথ্যে ইরানের অনেক শত্রু বন্ধু হয়ে গেছে, সেটা আরবের কেউ হতে পারে, হতে পারে। এখন পর্যন্ত ইরান তার যে লেভেলে ফাইট করছে সেই লেভেলটিতে আমরা এটুকু বলতে পারি, ইরান পিছনে ফিরতে চায় না। আমেরিকার সুর আবার দেখলাম পরিবর্তন হয়েছে। তিনি বলছিলেন ট্রাম্প যে আমরা স্থল অভিযানের কথা ভাবছি, কিছুক্ষণ আগে একটা স্টেটমেন্ট দেখলাম তিনি বলছেন যে এখনই ভাবছি না স্থল অভিযান চালাবো কিনা। পাশাপাশি হিজবুল্লাহর সাথে বেজে গেছে লেবাননে ইসরায়েলের। দুই পক্ষের মধ্যে ব্যাপক আঘাত, পাল্টা আঘাত, কেউ কাউকে ছাড়ছে না। এখানে নেতানিয়াহু বাহিনীর 7-8টা ট্যাঙ্কও নাকি ওপারে চলে গেছে। আবার হাইফাতেও ব্যাপক অ্যাটাক করেছে হিজবুল্লাহ। বহুমাত্রিক যুদ্ধের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য। আমি শেষ যে কথাটি বলেছিলাম, আপনারা দর্শক আমাকে বলেছিলেন, আমি কালকে সকালে আরো আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো অনেকে শুয়ে পড়বেন, সেহরি খাবেন, রাত্রে জাগতে হবে, কষ্ট হবে, লম্বা করব না। হুতিরা, অনেকে প্রশ্ন করছেন হুতিদের অবস্থান, হুতিরা আক্রমণে যাচ্ছে না, হুতিরা এখন ইরানের গ্রিন সিগন্যালের অপেক্ষা আছে। তারা গালফ অফ অ্যাডান, বাবুল মান্দাফ এগুলো কন্ট্রোলে রেখেছে, কারণ হরমুজ প্রণালীতে ইরান সমানে ধোলাই করছে। শুধু চীনের জাহাজ ছাড়া কোনো জাহাজকে আর এখান থেকে চলাচল করতে দিচ্ছে না ইরান, মোটামুটি তাদের কন্ট্রোলে, সেখানে হুতিরা তাদের সাপোর্ট দিচ্ছে। প্রশ্ন হলো ইরান যদি ধ্বংস হয় কি হবে, বা ইরান যদি ধ্বংস না হয় কি হবে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মতে কয়েকটা ব্যাখ্যা আছে এরকম, যদিও আমি খুব বড় স্কলার না, যেটুকু পড়েছি সেখান থেকে বলি। যদি এই যুদ্ধে ইরান ধ্বংস হয়ে যায়, পরাজিত হয়ে যায়, তাহলে 8 থেকে 10 বছর টিকে থাকবে হয়তোবা ইসরায়েল নামক দেশটি। কারণ হলো হাদিসের বক্তব্য অনুসারে যে এই অঞ্চলে পরাজয়ের পর, অর্থাৎ গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করবে নেতানিয়াহু। ইরান হেরে গেলে মধ্যপ্রাচ্য পুরো কন্ট্রোলে চলে যাবে নেতানিয়াহুর। তখন পুরো গ্রেটার তিনি, মানে পুরো মধ্যপ্রাচ্য, সৌদি, মদিনা, এই পুরো মধ্যপ্রাচ্য তার ইশারা চলবে। তখন কি হবে? মিস্টার দাজ্জাল আসবেন। দাজ্জাল তখন আসবেন, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে
1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহ সমান, বাকি দিনগুলো হবে আমাদের আজকের দিনের মতোই। তো দাজ্জাল থাকবে কয়দিন জানেন? 14 মাসের মতো সে থাকবে। তো হিসেব মতে যদি ইরান হেরে যায় তাহলে দাজ্জাল আসার আগমন ঘন্টা বেজে যাবে এবং দাজ্জাল ওই 14 মাস বা 1 বছর 14 মাস থাকবে। তারপর ইমাম মাহদি এসে তার সাথে তো বুঝছেন তো T20 খেলবে। তো এই পরিস্থিতিতে বলা যাচ্ছে যদি ইরান হেরে যায় তাহলে গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন হবে, দাজ্জালের টাইম হয়ে যাবে। আর ইরান যদি হেরে না যায় তাহলে হয়তো বা আমাদেরকে ইমাম মাহদির জন্য আরেকটু ওয়েট করতে হবে। এটা নিয়ে আরেকদিন কোনো স্পেশাল ব্যক্তিকে নিয়ে আমি একটা শো করব। দর্শক, যদি আমার বক্তব্যের সাথে আপনারা ঠিক থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভুল থাকে সেটাও আমাকে জানাবেন। মানুষের শেখার কমতি থাকতে পারে বা মানুষের জানারও কমতি থাকতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।